শেখ হাসিনার পতন চেয়েছি মনে মনে, আর আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ, আমরা তো পারতেছি না, আমাদের কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, তুমি তাদের, আল্লাহ তুমি শেখ হাসিনাকে উঠাই নিয়ে যাও, ভেস্তে নিয়ে যাও, আমাদেরকে রক্ষা করো। বাস্তবতা এত দ্রুত যদি আমরা রাতারাতি রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার চেষ্টা করি, আমার কাছে এটা অনভিপ্রেত মনে হচ্ছে। আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা কোথা থেকে টাকা পাচ্ছ, কিভাবে টাকা পাচ্ছ, বা এর উৎস কি, এই জিনিসগুলো তো আমরা জিজ্ঞাসা করছি না। আমরা চিন্তা করছি মাই গড, এরা সবাই ওলি আল্লাহ, জিন্দা পীর, এদেরকে তো এই কথা জিজ্ঞেস করলে আমাদের শরীরে আগুন লেগে যাবে, আল্লাহ ঠাড়া পড়বে আমাদের মাথার উপরে, এই ভয়ে আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি না। আমরা যদি ছাত্রদের দিকে তাকাই, তারা এখন দল গঠন করার কথা বলছে এবং তারা তাদের কার্যালয় নিচ্ছে, নানান আয়োজন করছে, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ বিভিন্ন আয়োজন করছেন, বেশ ধুমধাম করে সেগুলো পালনও করা হচ্ছে। এই যে অর্থ, সেগুলো তারা কোথায় পাচ্ছে, এরকম একটা প্রশ্ন আমি মাসুদ হান্নান, সমন্বয়ক এবং আলোচিত এবং পপুলার মুখ, তাকে জিজ্ঞাসা করছিলাম যে এই যে রূপায়ণ টাওয়ারে আপনাদের অফিস, এটার ভাড়া আসলে কে দেয়। তিনি আসলে আমাকে এটা স্পষ্ট কোনো উত্তর দেননি। তিনি বলছেন এগুলো কোনো দলই প্রকাশ করে না। আপনার কাছে দুটো প্রশ্ন। এক, আপনি আওয়ামী লীগও করেছেন, বিএনপিও করছেন, দলগুলো কি আসলে প্রকাশ করে না যে তারা যে কার্যকলাপগুলো করছে তাদের অর্থের উৎসটা কি? এটা কি দলগুলো প্রকাশ করে না? এটা একটু শুনি, তারপরে আসলে শুনবো যে এই যে কর্মকাণ্ডগুলো যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, যে টাকার উৎস কি, এগুলোও কি আসলে যে জুলাই চেতনার সাথে, মানে যেটি নিয়ে বারবার জুলাই চেতনা করে বলা হয়, তার সাথে যায় নাকি সাংঘর্ষিক? দুটো প্রশ্ন। প্রথমত হচ্ছে জুলাই আগস্টের কোনো চেতনা ছিল না, কোনো চেতনা ছিল না, আমরা অবচেতন ছিলাম। এখানে বাস্তবতাটা হলো যে আমরা শেখ হাসিনার পতন চেয়েছি আগস্ট মাসের একেবারে প্রথম সপ্তাহ থেকে, আর জুলাই পর্যন্ত আমরা কোটা চেয়েছি এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহে আমরা চেয়েছি যে এই কোটা বিরোধী আন্দোলন যারা করছেন তাদের উপর যে জুলুম এবং অত্যাচার হচ্ছে, এটা বিচার চাইছি। এবং সেই বিচারের জায়গায় যখন অবিচার হয়েছে, তখন আমরা শেখ হাসিনার পতন চেয়েছি মনে মনে, আর আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ, আমরা তো পারতেছি না, আমাদের কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, তুমি তাদের, আল্লাহ তুমি শেখ হাসিনাকে উঠাই নিয়ে যাও, ভেস্তে নিয়ে যাও, আমাদেরকে রক্ষা করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে অলৌকিক ভাবে তাকে উঠে নিয়ে গেছে, এবং আমরা প্রকাশ্যে ঘোষণা দিয়েছি শেখ হাসিনার এক দফা, এটা আপনি দেখবেন যে আগস্টের 5 তারিখে তো হলো, আগস্ট মাসের 1-2 তারিখের দিকে হয়তো এই কথাগুলো খুব মিনমিনিয়ে আমরা এই কথাগুলো বলেছি। এখন ছাত্রদের কথা বলেন আর অন্য যাদের কথাই বলেন, এরা সবাই সন্ত্রস্ত ছিল। আপনি চিন্তা করুন, হারুন সবাইকে ধরে নিয়ে গেছে, ধরে নেওয়ার পরে ওখানে যারাই গেছেন তারা সবাই কিন্তু তার কাছে আত্মসমর্পণ করেছেন, স্বেচ্ছায় তারা বক্তৃতা দিয়েছেন, বিবৃতি দিয়েছেন, তাদের আত্মীয় স্বজন সবাই বলেছেন যে না, তারা ওখানে খুব রাজার হালে ভালো আছেন, কোনো সমস্যা নেই। তো এই বাস্তবতা এত দ্রুত যদি আমরা রাতারাতি রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার চেষ্টা করি, আমার কাছে এটা অনভিপ্রেত মনে হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে ছাত্ররা কিন্তু বলছে, গোলাম আলী, তারা স্বেচ্ছায় বক্তব্য দেয় নাই, তাদেরকে বক্তব্য দিতে বলা হয়েছে, তারা সেটা মানে স্বেচ্ছায় কোনোভাবেই ছিল না। এটা তো স্বেচ্ছায় তারা বক্তব্য দেয়নি, তাদেরকে যাকে বলা হয় সামান্য ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, পিটনি দেওয়া হয়েছে, অনেকের শরীরে দেখবেন যে আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু এই বাংলাদেশে ধরেন তারেক রহমান সাহেব, এখন তারেক রহমান সাহেবকে তো 111-এর সময় ধরে ফ্যানের সঙ্গে টানিয়ে বেদম প্রহার করে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। তারপরে ওই বড় বড় জামাতের নেতা, বিএনপির নেতা সবাইকে তো গুম করে মেরে ফেলা হয়েছে, কিন্তু রাজনীতি থেকে তো তারা কখনোই এইভাবে স্বেচ্ছায় কোনো বক্তব্য দিয়েছেন বলে যারা নাই, যারা দিয়েছেন তারা রাজনীতি থেকে অ্যাবান্ডেন্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে প্রচলিত রাজনীতির যে স্ট্রেংথ বা পলিটিশিয়ানদের যে গোলাম আলী, তাহলে যে বলা হয় যে তারেক রহমান, এবং একটা নথিও দেখানো হয়, সেটিও মানে পত্রিকাগুলোতে দেখেছি, তারেক রহমান ওই ঘটনার পরে মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন যে তিনি আর কখনো রাজনীতি করবেন না। এই বিষয়গুলো কি সত্য নয়? না, এগুলো বিষয়গুলো হয়তো সত্য, এগুলো অবশ্যই সত্য, কিন্তু রাজনীতিতে এই বিষয়গুলো কখনো সাস্টেইন করে না। রাজনীতিতে সাস্টেইন করে অনেকগুলো কথা, যেমন শেখ হাসিনা একেবারে এরশাদ সাহেবের কাছ থেকে কত কোটি টাকা নিয়েছেন, গুনে গুনে কিভাবে টাকা নিয়ে 1986 সনে নির্বাচন করেছেন, ইট ইজ ওপেন সিক্রেট। কিন্তু আমরা এগুলো আলোচনা করি না, যে উনি সে বস্তা ভরে ভরে টাকা সুধা সদনে পৌঁছে দেওয়া হয়েছে। আবার এরশাদ সাহেবকে দলে ভিড়ানোর জন্য তারেক রহমান সাহেব টাকা দিতে চেয়েছেন এরশাদ সাহেবকে, সেই তার যে 2006 সনে যে নির্বাচন হওয়ার কথা ছিল, সেখানে তিনি এরশাদ সাহেবকে দলে ভিড়ানোর জন্য।
এখন ওখানে এরশাদ সাহেবের সাথে তার ডিলটা হয়নি। এখন যদি বলা হয় যে এরশাদ সাহেবকে 30 কোটি টাকা বা 40 কোটি টাকা দিতে চেয়েছেন, তিনি কোথায় টাকাটা পেলেন, কেন দিতে চেয়েছেন? তো এই জিনিসগুলো আসলে আমাদের রাজনীতির একটা নোংরা বিষয়, এটা ওপেন সিক্রেট। তো সেই ওপেন সিক্রেটের কারণে কি হচ্ছে, ছাত্ররা ঠিকই বলেছেন যে আপনি আমাদের এই রূপায়ণটার অফিস নিয়ে প্রশ্ন করছেন। তা আপনি একটু আওয়ামী লীগের যত বড় একটা অফিস হলো বঙ্গবন্ধু অভিনীতে, এটা তো 100 কোটি টাকার মূল্যের অফিস, কিভাবে হলো? কিংবা বিএনপির যে পল্টন অফিসটি আছে, ওটাও তো একটা বিশাল 100 কোটি টাকার একটা বিল্ডিং, সেখানে উপরে থেকে নিচ পর্যন্ত এরকম একটা বিল্ডিং মেনটেন করতে তো মাসে 10-20 লাখ টাকা খরচ যায়, অন্য সব বাদ। তো এই টাকাটা বিএনপি কোথেকে পায়? তারা যে নির্বাচন কিংবা- কমিশনে তাদের আয় ব্যয়ের একটা হিসাব দেয়, তার মধ্যে কি এই বিষয়গুলো থাকে না? না, তার বিষয় এই বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো থাকে, কিন্তু নির্বাচন কমিশন এগুলো ট্রেডিশনালি গ্রহণ করে না। কিন্তু আপনি যদি বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এখন জামাতের আমির সাহেব বা এই যে জামাতের যে অন্তত 1 ডজন নেতা এখন খুব ঘোরাফেরা করছেন, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা কোথা থেকে টাকা পাচ্ছ, কিভাবে টাকা পাচ্ছ, বা এর উৎস কি, এই জিনিসগুলো তো আমরা জিজ্ঞাসা করছি না। আমরা চিন্তা করছি মাই গড, এরা সবাই ওলি আল্লাহ, জিন্দা পীর, এদেরকে তো এই কথা জিজ্ঞেস করলে আমাদের শরীরে আগুন লেগে যাবে, আল্লাহ ঠাড়া পড়বে আমাদের মাথার উপরে, এই ভয়ে আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি না। আমরা এই ছাত্র বেচারা তাদেরকে সহজ সরল পেয়েছি, তরুণ পেয়েছি, এখন তাদেরকে যা পাচ্ছি জিজ্ঞেস করছি গাড়ি কেন, বাড়ি কেন, হঠাৎ করে তোমার ভুঁড়ি হইলো কেন, এ মোটা হয়ে গেছে, তাজা হয়ে গেছে, যা পাচ্ছি তাই করছি। খালি এদেরকে বাদ দিয়ে আপনি একটু বিএনপি যে সমস্ত লোক এই গত 6 মাসে মোটা তাজা হয়ে গেছে, তারপর জামাতের যে সমস্ত লোক দেখবেন যে হঠাৎ করে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে, এমন জোরে জোরে কথা বলছে, এখন তারা মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস তারা রচনা করছে। কিন্তু আমরা তো তাদেরকে সরাসরি জিজ্ঞাসা করতে পারছি না, কথা বলতে